नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা ১৯৩। আমার জীবনে উদ্বোধন পত্রিকা, সঞ্জীব চট্টোপাধ্যায়। এইবার এক অসাধারণ ঘটনা বলি। একদিন ঠিক বিকাল ৫টা, তখনও ওই সেন্ট্রাল অ্যাভিনিউ হয়নি, পুরোটা বস্তি অঞ্চল, আর গিরিশবাবুর পুরানো বাড়ি তখনও ভাঙা পড়েনি। ৫টা নাগাদ মহারাজ আমার মুখের দিকে তাকিয়ে বললেন, খিদে পেয়েছে, বুঝতেই পেরেছি। একটি কৌটো নামালেন এবং ঝনঝন করে শব্দ হলো। বুঝলাম ওর ভিতরে অনেক খুচরো পয়সা আছে। উনি ওর মধ্যে থেকে কিছু খুচরো পয়সা হিসাব করে আমার হাতে দিলেন এবং বললেন, চলে যাও কর্নওয়ালিস স্ট্রিটের ওই ফ্রেন্ডস কেবিনে। ঠিকানা উনি জানতেন। হিসাব করলেন, জীবানন্দ আর তুমি, আর একটি আমি, আরেকটি এক্সট্রা নিও যদি কেউ এসে পড়ে। আচ্ছা, 4টে ফিশ ফ্রাই কিনে একটু দ্রুত আসার চেষ্টা করবে, যেন ঠান্ডা হয়ে না যায়। আমি ফিশ ফ্রাই তো ওখান থেকে কিনেছি। কিনে কর্নওয়ালিস স্ট্রিটের যেদিক দিয়ে সার্কুলার রোডে যাওয়া যায় ওইখান থেকে দৌড় মেরেছি বস্তির মধ্যে দিয়ে। বস্তিতে কেউ কেউ জল নিচ্ছিল। ছেলেগুলো জিজ্ঞেস করছে, দৌড়াচ্ছ কেন? একজন বলল, কি হয়েছে ভাই, কি হয়েছে? কিছু উত্তর দিতে পারছি না। ফিশ ফ্রাই ঠান্ডা হয়ে যাচ্ছে সে কথা তো বলা যায় না। তীর বেগে দৌড়াচ্ছি। দৌড়ে গিয়ে আমি হাঁপাতে হাঁপাতে মহারাজকে দিলাম। মহারাজ আবার একটু আঙুলটা ছুঁয়ে দেখে নিলেন গরম আছে কি না। বললেন, না, ঠিক আছে। এইবার মহারাজের আরেকটি গোপন কর্নার থেকে একটা সসের বোতল বের হলো। প্লেট নেই। আচ্ছা যাই হোক, এই দিয়ে আমাদের টিফিন হলো। মহারাজ আবার খুব পার্টিকুলার ছিলেন। নির্দেশ দিলেন, যাও হাত ধুয়ে এসো, মুখ ধুয়ে এসো। একটা নিউজ প্রিন্টের মতো কাগজ দিয়ে বললেন, হাতটা মোছো। বড় মধুর কণ্ঠস্বর ছিল তাঁর। এইবার একটু হাসি হাসি মুখ করে বললেন, আচ্ছা খাওয়া তো হলো? আমি বললাম, হ্যাঁ মহারাজ, বেশ সুন্দর। বললেন, আচ্ছা হজমও তো করতে হবে। আমি বললাম, হ্যাঁ মহারাজ, হজম তো করতেই হবে। বললেন, চলো হজম করি। এরপর উদ্বোধন থেকে বেরোনো হলো। ফিশ ফ্রাই হজম হচ্ছে। হন হন করে ওই যে চিতপুরের ব্রিজ আছে, মহারাজ হাঁটছেন আর আমি পিছন পিছন দৌড়াচ্ছি। কত দূর গেলে হজম হবে আমি তো জানি না। বিবি বাজার পেরিয়ে গেল, কাশীপুর পেরিয়ে গেল, বরাহনগর বাজার পেরিয়ে গেল, তখনও কি হজম হয়নি? শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বর কালীবাড়ি। দক্ষিণেশ্বর কালীবাড়িতে তখন আরতি হচ্ছে। প্রণাম করে আমি ভাবলাম হজম হয়ে গিয়েছে। মহারাজ বেরিয়ে গেলেন। আমাকে বললেন, হজমের আর একটু বাকি আছে সঞ্জীব। আমি বললাম, এখনো বাকি মহারাজ? হ্যাঁ চলো, এবার বালি ব্রিজ। বালি ব্রিজ দিয়ে হনহন করে হেঁটে বেলুড় মঠ। বেলুড় মঠে ঢুকতে ঢুকতে বললেন, এইবার হয়তো হজম হয়েছে। বেলুড় মঠে প্রণাম হলো। তখন বেলুড় মঠ শুনশান। সন্ধ্যা হয়ে এসেছে, সন্ধ্যারতি শেষ হয়ে এসেছে। তখন লঞ্চও নেই। আস্তে আস্তে আলোগুলো সব নিভে যাচ্ছে। এরপর আমি আর মহারাজ একদম নির্জনে পিছনের দরজাটা দিয়ে বেরিয়ে ওই পথটা ধরে একেবারে অন্ধকার ঘাটে এলাম।
ঘাটে একটা যান্ত্রেল নৌকা থেকে জলে ভেজা কাঠ কাঠ গন্ধ বেরোচ্ছে। সেখানে একজন মাঝি বসে, আর আমরা দুজনই যাত্রী। ওই নৌকার ওপর ওঠা হলো। তারপর নৌকা এপারে এলো। আমাদের বাড়িটা ছিল ওই কুঠিঘাট রোডের ওপরে। সে আবার ডাচদের বাড়ি। সেই বাড়ি আবার অপূর্ব ভূতের বাড়ি। সেদিন মহারাজ সেই বাড়ির দরজার গোড়ায় আমাকে দাঁড় করিয়ে দিয়ে বললেন, যাও পড়তে বসো। বলে ভিতরে ঢুকিয়ে উনি আবার হাঁটা পথে উদ্বোধনে চলে গেলেন। এই হচ্ছে ফিশ ফ্রাই রুট। পরবর্তী সময়ে এ প্রসঙ্গে বলেছিলেন, জানো তো, আমি স্বামী বিরজানন্দের হাতে তৈরি। তিনি ঝড়ের বেগে চলতেন। আমার যে গতিবেগ দেখলে ওটা তার কাছে কিছুই নয়। আমি যে তোমাকে হাঁটাতে হাঁটাতে দক্ষিণেশ্বর অবধি নিয়ে গেলাম, এটা আর কিছুই নয়, এক্সপ্লোশন অফ এনার্জি। তুমি যত হাঁটবে তত তোমার মস্তিষ্ক সক্রিয় থাকবে। এরপরে মহারাজ আমাকে পত্রিকার কাজে তৈরি করছেন। সেটা হচ্ছে প্রথমে বানান ভুল ধরা, তারপর কিভাবে অভিধান দেখতে হয়, তারপরে অফিসে আমাকে শিখিয়েছেন লেখা সম্পাদনা করা। উনি বলতেন, দেখো, এই যে উদ্বোধন পত্রিকাটি, এটি স্বামীজির স্বপ্ন। স্বামীজি চেয়েছিলেন এমন একটি কাগজ বাঙালির ঘরে ঘরে প্রবেশ করাবেন, যেটি রান্নাঘরে যারা থাকে তারাও পড়বে, বৈঠকখানায় যারা বসে আছে তারাও পড়বে। সেই সময়ে আমি ওনার সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলাম। তিনি বলতেন আমি নাকি তার বন্ধু। আমাকে শেখাতে শেখাতে উনি বলছেন, একটা কাগজের মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। প্রথম কথা হচ্ছে কাগজটার ইটসেলফ একটা ভ্যালু থাকবে। কাগজটাকে সকলের কাছে পপুলার করতে চাইলে কাগজের মান নামিয়ে আনতে হবে। একটা কাগজ যদি সকলের কাছে পৌঁছে দিতে হয়, এর থেকে জটিল কাজ আর কিছু নেই। তাহলে কি করতে হবে? স্বামীজিকে একটু ভালো করে পড়তে হবে। বললাম, হ্যাঁ মহারাজ, পড়ি তো, প্রতিদিন পড়ি। মহারাজ বললেন, উদ্বোধন কাগজটা প্রথমে আমাকে এক দ্বন্দ্বে ফেলেছিল। আচ্ছা বলো তো, সাধু ভাষা হবে না চলিত ভাষা হবে? এডিটোরিয়াল সাধু ভাষায় লেখা হবে না চলিত ভাষায় লেখা হবে? যারা প্রবন্ধ লিখবেন তাদেরকে কি চিঠি দিয়ে জানানো হবে যে আপনি সাধু ভাষায় লিখে পাঠান? তারপরে তারা যদি সেই প্রবন্ধ লেখেন, তাহলে যে কজন লিখবেন সেই কজনই পড়বেন। বরং এরকম হলে বাকিরা পত্রিকাটাকে নমস্কার করে বলবে, আপনি পড়ুন, আমি ঘুরে আসি। কত রকমভাবে তিনি পত্রিকা নিয়ে ভাবতেন। স্বামীজি কিন্তু ভাষার ব্যাপারে খুব পরিচ্ছন্ন ছিলেন। চটুলতা পছন্দ করতেন না। স্বামীজি অনেক জায়গায় লেখার মধ্যে কিছু কিছু শব্দ ব্যবহার করেছেন যেগুলি সাহিত্যের বিচারে একটু আউটকাস্ট। তিনি শব্দগুলি ব্যবহার করেছেন ভাষায় গতি আনার জন্য। ভাষা যেন ভাবের সঙ্গে সঙ্গতি রেখে দৌড়ই। এটি আমাকে স্ট্রাইক করেছে যখন আমি পরবর্তীকালে সম্পাদনার জগতে প্রবেশ করি। এই জগতই তখন আমার আসল জগৎ হলো। তখন অনেক গুণী মানুষ আমাকে বলেছিলেন যে, তুমি যদি ভারী কিছু লিখতে চাও এবং সেখানে যদি তোমার ভাষাটা রকের ভাষা হয়ে যায়, তাহলে লোকে গ্রহণ করবে না। স্বামী শ্রদ্ধানন্দজি বারবার আমাকে বলতেন, দেখো, ভাষা হচ্ছে একটা ভেহিকল। সেটা তোমার ভাবকে ক্যারি করবে। তার মধ্যে থাকবে এক্সপ্রেশন। তুমি যদি রসিকতা করতে চাও, তাহলেও কিন্তু সেটি পরিচ্ছন্ন হওয়া চাই। সংস্কৃত সাহিত্যে আমি ভর্তৃহরি পড়েছি কিনা মহারাজ জানতে চাইতেন। আমি বললাম, না মহারাজ, আমি ভর্তৃহরি পড়িনি। তুমি একটু ভর্তৃহরি পড়ো। স্বামীজি খুব ভালোবাসতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাধু ভাষা ব্যবহার করেছেন, কিন্তু সেই সাধু ভাষা ওনার নিজস্ব তৈরি। আমাদের একটি ভাষা তৈরি করতে হবে।
যে ভাষাটি হবে উদ্বোধনের ভাষা। আপনি যদি উদ্বোধনের প্রথম দিকের সংখ্যাগুলো দেখেন, সেখানে দেখবেন সুন্দর কাগজে ছাপা। তখন লেটার প্রেসে ছাপা হতো। ইমপ্রেশনগুলো খুব ডিপ পড়তো এবং সাইজটাও এখনকার থেকে একটু ছোট ছিল। কাগজগুলোর উপর হাত বোলালে মনে হতো যেন পালিশ পেপার, এবং প্রিন্টগুলো যেন চোখের মধ্যে এসে ধাক্কা মারছে। এখনকার মতো চটজলদি প্রিন্টিং নয়। উদ্বোধনের প্রিন্টিং বিষয়ক কাজ আমাকে দেখতে হতো। মহারাজ বলতেন, দেখো, কলকাতায় একটি ইংরেজি কাগজ আছে যার নাম দি স্টেটসম্যান। আমি বলি, হ্যাঁ মহারাজ, আছে, বিখ্যাত কাগজ। উনি বলতেন, দ্য স্টেটসম্যানে তুমি মাসের পর মাস চেষ্টা করেও একটা ভুল পাবে না প্রুফ রিডিংয়ে। এই জন্য স্বামী জীবানন্দ আর আমি ওই ছাদে বসে এক একটি প্রুফ একবার, দুইবার, তিনবার দেখে অবশেষে প্রিন্ট অর্ডার দিতাম। কোনো যেন ভুল না থাকে, এবং বানান সম্পর্কে যদি কোনো সন্দেহ হয় সেক্ষেত্রে উনি চলন্তিকা ব্যবহার করতে বলতেন। ইতিমধ্যে মঠ থেকে নির্দেশ হয়েছে মহারাজকে চলে যেতে হবে আমেরিকা। আমার তো মনে হলো জগৎটা শূন্য হয়ে যাচ্ছে, কারণ উনি আমার গুরু, সঙ্গী, বন্ধু, শিক্ষক ছিলেন, এক কথায় সমগ্র আকাশ। এরপর আমাকে নিয়ে কেনাকাটা করতে বেরোলেন। ভূপেন বোস অ্যাভিনিউতে একটা বাড়ির দোতলায় ওনাকে ফেয়ারওয়েল দেবার জন্য ভক্তেরা সভা করেছিলেন। আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। আমি তখন রামকুমার বাবুর কাছে গান শিখি। আমাকে গান গাইতে বললেন। এই সভায় চাই একটা ধর্মীয় গান, কিন্তু আমার স্টকে তো একটাই গান, রাম চলে বনবাস। যেই আমি গাইতে শুরু করেছি, সঙ্গে সঙ্গে সব প্রতিবাদ করে উঠল। বনবাস বলছো কেন? বনবাস বলছো কেন? উনি তো বিদেশ যাচ্ছেন, কত বড় একটা ব্যাপার। তখন তো আমার চোখে জল পড়ছে। কেউ বুঝতেই পারল না কেন রাম চলে বনবাস আমার কাছে তার এই চলে যাওয়া রামের বনবাস যাত্রার মতোই লেগেছিল। স্বামী শ্রদ্ধানন্দের অতীতের স্মৃতি বইটি পুরোটা আমার সামনে লেখা। এবার সেই লেখা কিভাবে হলো বলছি। 1 মাসের মধ্যে বইটি লিখে প্রুফ দেখে ছেপে বের করতে হবে। উনি বসে আছেন টেবিলে। ওনার মাইগ্রেন ছিল, মাথার যন্ত্রণা হতো, আর খুব দ্রুত লিখতে পারতেন। লিখে যাচ্ছেন আর আমি বসে আছি। থেকে থেকে একটি করে পাতা ফেলছেন। আমি সেই পাতাটি পড়ছি। পড়ার পরে একটু দূরে রেডিয়েন্ট প্রেসের মণ্ডল মশাই বসে আছে, তাকে দিয়ে দিচ্ছি। এটি একটি সার্কিটে চলছে। 1 মাসের মধ্যে পুরো বইটি লেখা হয়েছিল। ওই সেদিন যিনি শ্রদ্ধানন্দজিকে আমাকে অ্যাসিস্ট্যান্ট করে নিতে বলেছিলেন, তিনি হলেন পরবর্তীকালে বেলুড় মঠের প্রেসিডেন্ট পরম পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দ মহারাজ। তিনি সবে সেদিন রেঙ্গুন থেকে ফিরেছিলেন। আমার বাবার সঙ্গে স্বামী শ্রদ্ধানন্দের ভীষণ একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল, কারণ উনিও কেমিস্ট্রির লোক ছিলেন আর আমার বাবাও কেমিস্ট্রির। মহারাজ বলেছিলেন সন্ন্যাসী হয়ে যেতে। আমারও খুব ইচ্ছে ছিল, কিন্তু তার হলো কই। এই যে স্বামী শ্রদ্ধানন্দের কথা বলছি, এ তো উদ্বোধনের কথা হলো না, এ তো একজন উদ্বোধনের সম্পাদকের কথা। কিন্তু উদ্বোধন একটি প্রবাহের মতো, এক একটি ঘাট ছুঁয়ে যায়। এক একজন সম্পাদক, তাদের এক এক রকমের দৃষ্টিভঙ্গি। আমি তখন আনন্দবাজারে কাজ করছি। একদিন তৎকালীন সম্পাদক স্বামী অবজোজানন্দ মহারাজ আমাদের দপ্তরে এসে বললেন, স্বামীজির এই যে উদ্বোধন, যিনি এটিকে সব মানুষের ঘরে পৌঁছে দিতে চেয়েছিলেন, সকলের কাছে জনপ্রিয় করতে চেয়েছিলেন, এই উদ্বোধনে যদি সাহিত্যধর্মী লেখা না থাকে
তবে কি করে হয়? তোমাকে লিখতে হবে। বললাম, মহারাজ, আমি কি লিখব? বললেন, ওসব কোনো কথা নয়। আমি শুনেছি স্বামী শ্রদ্ধানন্দজির সঙ্গে তুমি অনেক দিন উদ্বোধনে কাজ করেছ। তোমায় একটি ধারাবাহিক লিখতে হবে। তারপর পরম পদকমলে নামক ধারাবাহিক উদ্বোধনে লেখা শুরু হলো। এই ধারাবাহিকটি পরবর্তীকালে বই আকারে প্রকাশিত হয়। তখন একদিন স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজকে বললাম, মহারাজ, সেই যে মানুষ প্রবন্ধটি নিয়ে মানুষ হতে এসেছিলাম, একটি কোটেশনের উৎস উদ্ধার করতে পারিনি বলে তার প্রকাশিত হয়নি। বললেন, দেখি আমি এর দায়িত্বটি নিই। দায়িত্ব নিয়ে তিনি সেই কোটেশনটি কার্লাইলের বলে জানালেন। ওই মানুষ প্রবন্ধটি পরম পদকমলেতে ছাপা হয়েছিল। এইখানে যে কৃতিত্ব তার স্বামী শ্রদ্ধানন্দজির। তিনি এই প্রবন্ধটি ফাইলে রেখে দিয়ে আমেরিকা চলে গিয়েছিলেন। সেই প্রবন্ধটি তখনও পর্যন্ত সংরক্ষিত ছিল। ভেবে দেখুন তিনি কি অসম্ভব যত্নশীল ছিলেন। অথচ সংবাদপত্রের নিয়ম বছর খানেক হয়ে গেলে পুরানো জিনিসের আর দরকার হয় না বলে ফেলে দেয়। কিন্তু উদ্বোধনের সংগ্রহ থেকে সেই মানুষ প্রবন্ধটি বেরোলো। ওটি যেন আমার দিগ্বিজয়ের মতো, যেটি দিয়ে আমার জীবন শুরু হয়েছিল। সেটি প্রকাশের মধ্যে দিয়ে আমাদের উদ্বোধন বৃত্ত সম্পন্ন হলো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।